প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা। ৩ দিনের সফরে ঢাকায় ২ মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ, বলছে যুক্তরাষ্ট্র। ৬ দফা দাবিতে তেজগাঁয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। একই দাবিতে সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ। ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম, প্রতিকারের ব্যবস্থা করছে সরকার, বললেন বাণিজ্য উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিং করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। কিন্তু এই শিফটিংটা কেন স্যার? এটা তো আমি বলতে পারবো না, ওনারা স্যার প্রশ্নটা হচ্ছে স্যার আপনারা তো প্রশ্ন একটা একটা করে আসলে আমার উত্তর দেওয়া সহজ হবে। আমরা যে বললাম, আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত। স্যার আপনি গত 10 তারিখে 10 ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছিল এই উপদেষ্টার সঙ্গে, সেখান থেকে বেরিয়ে এসে আপনি বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন, কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয়। এই বিষয়টা আসলে আলোচনা কি আসলে ফলপ্রসূ হয়নি আজকের বৈঠকে? এক কথায় বলতে পারি স্যার। একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছেন কেন? একই যে প্রশ্ন তো একটা, অনেক বিষয় আলোচনা হয়েছে, এটাই ছিল মুখ্য বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় মহাসচিব, তিন দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং দেশটির পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। সকালে তারা ঢাকায় এসে পৌঁছান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। সফরের প্রথম দিনে শুরুতে মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে। গুলশানে মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে দুপুর 2টায় জামাতে ইসলামী, সোয়া 3টায় জাতীয় নাগরিক পার্টি এবং বিকেল 4:30টায় বিএনপির সাথে মতবিনিময়ের কথা রয়েছে। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করবেন তারা। সফরের দ্বিতীয় দিন কাল বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে গুলশানে মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনের সামনে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কায়েস, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ জেবা। আমরা ঠিকই বলেছেন, এই মুহূর্তে গুলশানের 55 নম্বর রোডে এই যুক্তরাষ্ট্রের যে আবাসিক প্রতিনিধি রয়েছেন তথা রাষ্ট্রদূতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবন, এখানে আমরা দেখতে পেয়েছি যে ঠিক 2টা বাজার কয়েক মিনিট আগে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ জামায়াতের একটি প্রতিনিধি দল তারা বৈঠক করার জন্য ঢুকেছেন। এই ভবনে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের যে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, তার সঙ্গে বৈঠক করবেন। তার সাথে যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন। তো বৈঠকের বিষয়ে আমরা বিভিন্ন সূত্রে যে খবর পেয়েছি সেটি হচ্ছে যে আপনি জানেন যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে বাংলাদেশে, এবং এখন বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, তারপরে গণতন্ত্রের সামনে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এ কারণেই আসলে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আরেকজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি সন্ধ্যার পর ঢাকা পৌঁছান।
পৌঁছাবেন। তো তার আগে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী চুলিক রয়েছেন, তিনি আসলে সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। আপনি জানেন যে জামায়াত ইসলামের সাথে বৈঠকের পরপরই এনসিপির একটি অর্থাৎ ছাত্রদের যে দলটি রয়েছে সিটিজেন পার্টি, তাদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন। এরপর বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন, বিকেল 4টা বা 4:30 নাগাদ বৈঠক করবেন। তো তখন আসলে তারা বৈঠকের পর রাজনৈতিক দলগুলো বের হয়ে আসার পর আমরা জানতে পারবো আসলে কোন কোন বিষয়গুলো তাদের বৈঠকে প্রাধান্য পেয়েছে। ধন্যবাদ আপনাকে। বৈঠক যেহেতু চলছে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলা করে দেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে বলে মনে করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসকে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি বাংলাদেশের প্রতিবাদ বিক্ষোভ, ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি, ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন, নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয় আর কোকাকোলা ও কেএফসির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী প্রচারণার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে ব্রুস বলেছেন, এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। তিনি মনে করিয়ে দেন, এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারেই পড়ে। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে মুখপাত্র ব্রুস বলেছেন, এটি বাংলাদেশের স্থানীয় আইনি বিষয়। তিনি আরও বলেন, ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করে গত 2 দশকে তা দেখা গেছে। তাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব জনগণকেই নিতে হবে। 3 দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দীর্ঘ 15 বছর পর পররাষ্ট্র দপ্তর পরামর্শ FOC শীর্ষক বৈঠকে অংশ নিতে ঢাকা এসেছেন তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। অন্যদিকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার 2 দেশের মধ্যকার বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। FOC বৈঠকের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। 2012 সালের পর এটাই হবে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। 6 দফা দাবিতে রাজধানী তেজগাঁয়ের 7 রাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে তারা 7 রাস্তা সহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেন। অবরোধে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, TSC সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। এতে তেজগাঁও ও আশপাশের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া মানুষ। অবরোধের কারণে সৃষ্ট যানজট এরই মধ্যে মহাখালী পর্যন্ত চলে গেছে। ব্যস্ততম এই সড়ক বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে রাজধানীর অন্য সড়কগুলোতেও। দর্শক, এই মুহূর্তে 7 রাস্তা এলাকায় আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছি তার সঙ্গে। রাব্বি, অবরোধ কি এখনো চলছে? সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে আজ কিন্তু 6 দফার দাবিতে সকাল 11টা থেকেই কিন্তু আসলে এই পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা এই 7 রাস্তা শিল্পাঞ্চল এলাকা, যেখানে 7 রাস্তা বলা হয় যে তেজগাঁও এলাকা, এখানে কিন্তু আসলে জড়ো হয়েছে এবং জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছন সাইডটা এখন কিন্তু আসলে স্লোগানে উত্তাল বলা চলে। এবং যেই সকাল 11টা থেকে আসলে এই বিক্ষোভ শুরু করেছে এবং তাদের যে 6 দফা দাবি, এই 6 দফা দাবি মূলত না মানা পর্যন্ত কিন্তু তারা সড়ক থেকে উঠবে না, এই একটা বিষয় কিন্তু তারা সুস্পষ্টভাবে বলছে। পাশাপাশি ঠিক সকাল 11টা থেকে যখন আসলে তারা সড়কে অবস্থান নেয়, তারপর থেকে কিন্তু আশপাশ সড়কে অর্থাৎ যে বনানী বা উত্তরের দিকে যে মহাসড়ক, গাজীপুর মহাসড়ক, এই সড়কে কিন্তু আসলে তীব্র যানজট দেখা যায়। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে চতুর্দিকেই কিন্তু আসলে মোটামুটি গাড়ি দাঁড়িয়ে আছে এবং কোনো গাড়ি চলতে পারছে না। একটা বিষয় যে তাদের যে 6টা মূলত দাবি, তার মধ্যে তারা যে ল্যাবে যাদের যে ল্যাবের সুযোগ সুবিধা, পলিটেকনিক্যালের যে ল্যাবে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেই ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা বঞ্চিত হয়ে আসছে। পাশাপাশি ল্যাবে যারা সহকারী আছে, এই সহকারী তাদের কিন্তু প্রমোশন দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ল্যাব সহকারীদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে এই শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা গিয়েছে। তারা বলছে যে সহকারী এই পোস্টে যদি তারা আসে পুনরায়, তাহলে তাদের যে কর্মসংস্থান, তাদের যে তারা পড়াশোনা শেষ করে শিক্ষকের যে পেশায় আসবে, সেটা কিন্তু তাদের জন্য ব্যাহত হচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় যে এই টেকনিক্যাল সাইডে নন টেকনিক্যাল যারা আছে তারা আসলে বসে আছে এবং তারা তাদেরকে দায়িত্ব করতে, তাদেরকে মনিটরিং করছে। তো এই বিষয়টা তারা বলছে যে আমরা আসলে
টেকনিক্যাল পার্সনদেরকে চাই, বা যারা টেকনিক্যাল কারিগরি সেক্টরে যারা ভালো দক্ষ, তারাই যেন আসলে আমাদেরকে পুনরায় শিক্ষকতার পেশায় আসে বা তাদেরকে মনিটরিং করে। এই বিষয়টা কিন্তু তারা বারবার বলছে। এখন পর্যন্ত দেখছেন বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা আসলে ঠিক তাদের সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট দাবি না আসা পর্যন্ত, দাবির আশ্বাস না আসা পর্যন্ত কিন্তু আসলে তারা সড়কে অবস্থান নেবে। ফলে বলা যায় যে এখন পর্যন্ত তারা আসলে ঠিক সন্ধ্যা বা বিকাল পর্যন্ত ঠিক কখন তারা আসলে সড়ক থেকে উঠবে সেটা বলা যাচ্ছে না। এখন সরকারের আশ্বাসের অপেক্ষায় আছে। পাশাপাশি আপনি জানেন যে তাদের উপর এর আগেও একাধিকবার তারা এই ধরনের বিক্ষোভ সমাবেশ সাধারণ শিক্ষার্থীরা করেছে, কিন্তু তারপরে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দিক নির্দেশনা, সঠিকভাবে কোনো ধরনের বার্তা কিন্তু আসলে তাদের দেওয়া হয়নি। ফলে তারা আসলে নিরাশ এবং হতাশ। তারা বলছে যে সরকার সুনির্দিষ্ট এই বিষয়ে তাদের পদক্ষেপ, তাদের যে 6 দফা দাবি, এই 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত তারা মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে এখানে অবস্থান নিবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। যে বা রাবি, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানেই, প্রয়োজনে আবারও ফিরব। 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় সড়ক মহাসড়কগুলো যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসহ চলাচলকারীরা। ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ও আইসিএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 1 ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করে নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এদিকে দুপুরে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় 6 দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঝিনাইদহ থেকে সকল রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে দক্ষিণ সুরমার চণ্ডীপুলে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে 4র্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসের দুর্বার বাংলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে প্রেস ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানান, ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দুর্বার বাংলা থেকে দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে তারা ভিসির পদত্যাগ দাবিকে অযৌক্তিক দাবি করেন। ক্যাম্পাসে শান্তি বজায় রেখে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তারা। ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের দাবি, তেলের দাম ফর্মুলা অনুসারে যা আসে তার থেকে 9 টাকা কম নির্ধারণ করেছে সরকার। যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় শীর্ষক সচিবালয়ে মতবিনিময় সভায় এসব বলেন তিনি। ভোজ্য তেলে 2000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তিনি বলেন, ব্যবসায়ীদের পেঁয়াজে মজুদ বাড়ানো প্রবণতায় দাম কিছুটা বাড়ছে, তবে পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না। চালের মূল্যবৃদ্ধি নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বন্যার ক্ষতি এখনও কাটিয়ে ওঠা যায়নি। 2 সপ্তাহের মধ্যে বোরো ধান উঠলে বাজারে স্বস্তি আসবে। আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফরে মার্কিন শুল্ক আরোপ নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে বলেন আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা। আগামী 2 সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি, এবং সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। সামষ্টিক অর্থনীতির যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি, এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের সংবর্ধনা দিয়েছে সশস্ত্র বাহিনী। সকালে সেনা সদরের আর্মি মাল্টিপারপাস হলে ক্রেস্ট তুলে দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এছাড়াও মিয়ানমারে অংশ নেওয়া উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী বিভিন্ন বাহিনী সদস্যদের সাথে ফটো সেশনে অংশ নেন তিনি। এর আগে মিয়ানমারে মানবিক সহায়তা মিশনের সমাপ্তি উপলক্ষে ব্রিফিং করেন সশস্ত্র বাহিনীর অপারেশনস এবং পরিকল্পনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। তিনি জানান, 28 মার্চ থাইল্যান্ড ও মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প হয়। এরপর 3 ধাপে মিয়ানমারের ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় 150 মেট্রিক টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ, যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে দেশটির মানুষের প্রশংসাও কুড়িয়েছে মানবিক সহায়তার অংশ নেয়া দলটি। সামরিক ও অসামরিক বিশেষজ্ঞ ডাক্তার বাংলাদেশ হতে প্রেরিত মোট
ত্রাণ সহায়তা দাঁড়ায় 151.5 মেট্রিক টন, যা মিয়ানমারের দুর্যোগ পীড়িত অঞ্চলে বিশ্বের অন্যান্য রাষ্ট্র হতে প্রেরিত ত্রাণ সহায়তার মধ্যে অন্যতম সর্বোচ্চ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের প্রেরিত মানবিক সাহায্য এবং বাংলাদেশ উদ্ধারকারী ও চিকিৎসক দলের মানবিক কার্যক্রম বাংলাদেশের জনগণের প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল আচরণ এবং আমাদের জাতীয় মূল্যবোধ ও সংস্কৃতির পরিচায়ক। দুই প্রতিবেশী দেশের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ়করণ, আস্থা ও বিশ্বাসের উন্নয়নে বাংলাদেশের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পহেলা বৈশাখে শোভাযাত্রায় মোটিভ বানানো চিত্রশিল্পীর গ্রামের বাড়ি মানিকগঞ্জে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নিরাপত্তাহীনতায় ভুগছে স্বজনরা। ভোর রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘরের কিছু অংশ পড়ে গেছে বলে জানান শিল্পীর সদস্যরা। তারা জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ সম্প্রতি পহেলা বৈশাখ উপলক্ষে একটি বাঘের মোটিভ তৈরি করেছিলেন, যা ঢাকার বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত হওয়ার কথা ছিল। তবে স্থানীয়ভাবে গুজব ছড়ায় যে তিনি ফ্যাসিবাদে মুখাকৃতি তৈরি করেছেন। ধারণা করা হচ্ছে এই ভুল তথ্যের ভিত্তিতেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এদিকে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রশাসন। অনুপ্রবেশকারী বাংলাদেশি আর পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্বকে মুর্শিদাবাদের হিন্দু মুসলিম সহিংসতার ঘটনায় অভিযুক্ত করে একটি প্রতিবেদন জমা পড়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিতর্কিত ওয়াকফা সংশোধনী বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনের শুনানি আজ। রাজ্যসভায় পাশ হওয়া সংশোধনী ওয়াকফা আইনকে কেন্দ্র করে গত সপ্তাহের শেষ মুর্শিদাবাদে হিন্দু মুসলিম সহিংসতায় অন্তত ৩ জনের প্রাণহানি হলে আদালতের নির্দেশে জরুরি ভিত্তিতে টহলে নামে কেন্দ্রীয় বাহিনী ও আধা সামরিক বাহিনী বিএসএফ। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে সহিংসতার পেছনে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের দিকে ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অনুপ্রবেশকারী বাংলাদেশি দুষ্কৃতিকারীদের মদত দিলেও এক পর্যায়ে তাদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কারা যোগাযোগ করে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়েছিল তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সহিংসতার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, সহিংসতায় উস্কানি দিয়েছেন মমতা। ওয়াকফা আইন পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেয়া হবে না বলে মুসলিমদের আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। এদিকে আইনটি চ্যালেঞ্জ করে জমা পড়া একগুচ্ছ আবেদনের শুনানি হবে আজ বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ আপিলগুলো শুনবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা। 3 দিনের সফরে ঢাকায় 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ, বলছে যুক্তরাষ্ট্র। 6 দফা দাবিতে তেজগাঁয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। একই দাবিতে সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ। ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম, প্রতিকারের ব্যবস্থা করছে সরকার, বললেন বাণিজ্য উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।